ওয়েলকাম। আচ্ছা, আমরা পড়েছিলাম সাম্য বল অসাম্য বল। কার কার মনে আছে সাম্য বল আর অসাম্য বল? বলো তো একজন, সাম্য বল কোনটা অসাম্য বল কোনটা? ভুলে গেছো? ওই যে ব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড ফোর্স। মনে নেই? আচ্ছা, দুইটা বলের ক্রিয়ায় যদি দুইটা বল কাজ করতে হবে, যদি দুইটা বল ক্রিয়া করে কোথাও কোন একটা বিন্দুতে, তাহলে যদি এরকম হয় দুইটা বলের কারণে বস্তুর কোনো ধরনের সরণ না হয়, সরণ হচ্ছে না, বল কাজ করতেছে কিন্তু সরণ হচ্ছে না, মানে তুমি ওয়ালকে ধাক্কা দিচ্ছ, জোরে ধাক্কা দিচ্ছ, তোমার সামনে একটা ওয়াল আছে, এই ওয়ালকে খুব জোরে তুমি ধাক্কা দিচ্ছ, কিন্তু ওয়ালটাকে তুমি নড়াইতে পারতেছো না। তাহলে এই যে অবস্থাটা, মানে তোমার হাত ওয়ালে লেগে আছে, তুমিও ওয়ালকে ধাক্কা দিচ্ছ, এই অবস্থাটা হচ্ছে ব্যালেন্সড অবস্থা। ব্যালেন্সড কারণ হচ্ছে যে ওয়াল নড়তেছে না, তোমাকেও যে ওয়াল ধাক্কা দিচ্ছে, এর কারণে তুমিও পেছনের দিকে চলে আসতেছো না। ঠিক আছে, এরকম অবস্থা যদি হয় সেটাকে বলে সাম্য বল। আমরা পড়ছিলাম যে একটা আম ঝুলেছিল, আমকে পৃথিবী নিচের দিকে টানতেছিল, তাই না? আম ছিল এরকম, আমাদের এরকম একটা গাছ ছিল, গাছের মধ্যে আম ঝুলতেছিল, এরকম আম ঝুলতেছিল, তো আমকে পৃথিবী টানতেছিল ওজনের কারণে, আর আমের যে বোটাটা সেটাও টান বল প্রয়োগ করতেছিল উপরের দিকে, বিপরীত দিকে। তো ওজন আর টান সমান হওয়ার কারণে আম কোনো দিকে যাচ্ছিল না, আম স্থির অবস্থায় ছিল, আম স্থির অবস্থায় ছিল, এটাকে আমরা বলছিলাম সাম্য বল। এরকম একাধিক বল, দুইটা বলের বেশিও থাকতে পারে। তো একাধিক বলের ক্রিয়ায় যদি সাম্য অবস্থার সৃষ্টি হয়, মানে কোনো দিকে যাচ্ছে না, এরকম অবস্থা যদি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একাধিক বলের ক্রিয়ায় যদি সাম্য অবস্থার সৃষ্টি হয় তখন তাকে বলে সাম্য বল, তখন তাকে বলে সাম্য বল। এখন যদি সাম্য অবস্থার সৃষ্টি না হয় এর মানে কি? যদি আমরা ওই দিন দেখাইছিলাম যে একটা অসাম্য বল। হ্যাঁ অসাম্য বল, যদি এই পেন্ডুলাম যে ঝুলতেছে, এই যে একটা সুতা দিয়ে একটা বস্তুকে ঝুলাই দেওয়া হয়েছে, একে বলে পেন্ডুলাম বা সরল দোলক, ঝুলতেছে, এটাকে যদি আমরা সুতাটাকে যদি কেটে দিই, তাহলে এখন কি হবে? সুতার টানটা আর কাজ আসসালামু করবে না। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সুতার টানটা যে ছিল এটা আর এখন কাজ করবে না, এটা শূন্য হয়ে যাবে। সুতার টান যখন শূন্য হয়ে যাবে, তখন শুধুমাত্র পৃথিবীর যে আকর্ষণ বলটা, ওজন, যেটা W=mg, এটা শুধু কাজ করবে। ওজনের কারণে বা পৃথিবীর আকর্ষণের কারণে এই ববটা বা এই বস্তুটা নিচের দিকে চলে আসবে, এবার গতিশীল হয়ে গেছে বস্তু, কোনো একটা বস্তু গতিশীল হয়ে গেছে, গতিপ্রাপ্ত হয়ে গেছে। যখনই গতিপ্রাপ্ত হয়ে গেছে তখন আর সাম্য বল থাকবে না, তখনই অসাম্য বল হয়ে যাবে। এবার দেখো ডান পাশের উদাহরণটা খেয়াল করো, এখানে কি হয়েছে? সুতা দিয়ে একটা বস্তুকে বেঁধে রাখা হয়েছিল, এটাকে হাত দিয়ে টেনে যদি এবার ছেড়ে দেওয়া হয়, হাত দিয়ে টেনে বলতে কোনো এক পাশে এদিকে একটু নিয়ে গিয়ে টেনে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, টেনে ছেড়ে দেওয়া হয়েছে, এবার কি করবে? এটা দুলতে থাকবে, এদিক সেদিক দুলতে থাকবে, সামনে পিছিয়ে দুলতে দুলতে থাকবে। আমরা এটা সবাই জানি, দুলনা, আমরা দোল খাইছি। ওকে, এইখানে আসলে যেহেতু গতি আছে, গতি আছে, গতি থাকার কারণে এই যে যতক্ষণ পর্যন্ত দুলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আর সাম্য বল থাকবে না, ততক্ষণ পর্যন্ত অসাম্য বলের সৃষ্টি হবে, অসাম্য বল কাজ করতে থাকবে। ঠিক আছে, এবার আমরা, আচ্ছা তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ,
এটা বড় ক্লাসে ব্যাখ্যা পাবা। চ্যালেঞ্জটা হচ্ছে একটা সুতার মধ্যে একটা বই বা কোনো একটা বস্তুকে বেঁধে নিবা। একটা সুতায় বাঁধলা, সুতার মধ্যে কোন একটা বস্তুকে গিট দিলা, বাঁধলা। এবার দুই হাতে খুব শক্ত করে টান দিয়ে ধরবা, দুই হাতে দুই দিকে খুব শক্ত করে টান দিয়ে ধরবা। এখন চ্যালেঞ্জটা হচ্ছে মানে তুমি যত শক্তিশালী হও না কেন, দেখবা যে কখনোই তুমি এই সুতাটাকে এভাবে সোজা করতে পারবে না। মানে এই বইটা এর মাঝখানে এরকম হয়ে যাবে আর সুতার দুই পাশ থেকে সোজা দেখা যাবে, এটা কখনোই সম্ভব না, তুমি পারবা না। তুমি এর জন্য চেক করতে জি পারো স্যার, আমি কিভাবে। এটা করেছি। কি সোজা করতে পারছিলা? নো স্যার, সোজা হয়নি। আচ্ছা, সোজা হবে না। তুমি চেক করবা কিভাবে, আমি একটু বলে দিচ্ছি। মনে করো তোমার টেবিল বরাবর তুমি দুই দুই হাতে এখানে সুতাটা ধরলা, বস্তুটা এই সোজা করার চেষ্টা করবা। তাহলে সুতা সোজা হয়েছে কিনা দেখতে সুবিধা হবে আর কি। তোমার কাছে মনে হবে সোজা হয়ে গেছে, কিন্তু আসলে একটু বাঁকা রয়েছে, একটু এরকম বাঁকা থাকবে, একটু বাঁকা থাকবে। এটা বড় ক্লাসে বুঝবা যে আসলে কেন সম্ভব না। এটা একটা চ্যালেঞ্জ আর কি, সবাই একটু করে দেখবা যে দেখো বিজ্ঞান তোমাকে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করে দিছে, তুমি এটা সলভ করতে পারবা না। স্যার সোজা হবে না কেন? বড় ক্লাসে বুঝবা। বস্তুর এখানে বস্তুর ভরটাকে যদি শূন্য করতে না পারো তাহলে এটা সোজা করা সম্ভব হবে না। হ্যাঁ, বস্তুর ভরটাকে যদি শূন্য করতে পারো, মানে যত কম ভরে নিবা দেখবে তত সোজার কাছাকাছি চলে গেছে। এতে বুঝতে পারবে যে বস্তুর ভরটা যদি আরো কম হইতো তাহলে সোজা হইতো, আর যদি বস্তুর ভর শূন্য হয়ে যায় তাহলে সোজা হয়ে যাবে। ওকে, আজকে আমরা আহ ভরবেগের আগে আরেকটা পড়তে চাইছিলাম। ভরবেগ পড়া দিয়ে শেষ করব, তার আগে আমরা বলের প্রকারভেদ। আচ্ছা, তোমাকে যদি বলা হয় আশেপাশে কত ধরনের বল আছে, যে তুমি কত ধরনের বল দেখতে পাও, তুমি বলবা যে কোনো কিছুকে যখন ধাক্কা দেয় এটা একটা বল, আমরা পড়ছিলাম। যখন টান দেয় এটা একটা বল। আবার ঝড় গাছকে উপড়ে ফেলছে এটা একটা বল। চুম্বক লোহাকে আকর্ষণ করছে এটা একটা বল। এরকম বোমার বিস্ফোরণ এটাও একটা বল। আবার যখন ক্রেন কোনো কিছুকে টেনে তোলে এটাও একটা বল। এরকম আরো তুমি আমি বইয়ের গুলো বললাম, তোমাকে বলতে দিলে অনেক কিছু বলবা। কিন্তু বাস্তবে বলের প্রকার এত না। বাস্তবে বল হচ্ছে 4 প্রকার। আমরা এগুলো ডিটেইলসে পড়বো আজকে, একটু নোট ডাউন করবা যেন অবজেক্টিভ আসলে ভুলে না যাই আমরা। ওকে, চার চার প্রকারের বল, এর বাইরে আর কোনো বল নাই। আমরা যা যা বলতেছি সবই এই 4 প্রকারের মধ্যে আছে। এক নম্বর হচ্ছে মহাকর্ষ, পরিচিত আমাদের। আরেকটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, এটাও কিছুটা পরিচিত। আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এটা আজকে হয়তো প্রথম পর্ব তুমি। আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ক্লাস শেষে আমরা একটা লিস্ট করব, এই 4টা বলের একটা লিস্ট করব যেন আমরা ভুলে না যাই। এই 4টা বলের বাইরে আর কোনো বল নাই। মহাকর্ষ, তড়িৎ চৌম্বক, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। ওকে, সংখ্যাগুলো তোমাদের জানা আছে। নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছিল না, ওইখান থেকে মহাকর্ষ বলের সংখ্যা তোমরা শিখে গেছো অলরেডি। এটা হলো যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, এরা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। দুইটা বস্তু মনে করা আছে, একটা M1 আর একটা M2। এরা অবশ্যই একটা আরেকটাকে আকর্ষণ করে, অবশ্যই, যদি এদের ভর থাকে। যদি এদের ভর থাকে, ভর থাকতে হবে। আলোর ভর নাই, তাহলে আলো আকর্ষণ করে না, আলো আমাদের আলোচনার বাইরে। তো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কোনা একে অপরকে যে আকর্ষণ করে তাকেই বলে মহাকর্ষ বল। এটা নিউটন আবিষ্কার করছে, নিউটনের মহাকর্ষ সূত্র আমরা পড়েছি। এই মহাকর্ষ বলটা এক ধরনের মৌলিক বল, তাই না? এটা হচ্ছে খুবই দুর্বল বল, এটা হচ্ছে খুবই দুর্বল বল। এই যে আরো 3 ধরনের বল যে পড়তেছি আমরা, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এদের তুলনায় খুবই দুর্বল, খুবই দুর্বল। ওকে, আমরা অন্য বলগুলোর নতুন যেগুলো এগুলো শিখি। দ্বিতীয় যে বলটা আজকে শিখবো এটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল বা এটাকে বিদ্যুৎ চৌম্বকীয় বলও বলে।
ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে এখানে তড়িৎ আছে চৌম্বকও আছে, দুইটা একসাথে। তড়িৎ চৌম্বক বল, বিদ্যুৎ আছে চৌম্বক আছে। ওকে, এই বলটা কিরকম তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, পদার্থের মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো পড়ছো। আমরা সবাই জানি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর প্রোটন হচ্ছে ধনাত্মক, এটা তো সবার জানা আছে তাই না? ওকে, জি স্যার। এখন এই যে ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন ধনাত্মক, এগুলো আমরা পড়েছিলাম। আর এটাও আমরা জেনেছিলাম যে সমধর্মী চার্জ, মানে দুইটা ইলেকট্রনকে যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। দুইটা ইলেকট্রনকে যদি পাশাপাশি নিয়ে আসি তাহলে কি করবে, একটা আরেকটাকে ঠেলে দূরে পাঠিয়ে দিবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। ঠিক আছে, বিকর্ষণ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আর যদি একটা ইলেকট্রন আর একটা প্রোটন পাশাপাশি নিয়ে আসি তাহলে আকর্ষণ করবে। আবার যদি একটা প্রোটন একটা ইলেকট্রন নিয়ে আসি, এটা উল্টা করে বলার দরকার নাই, এটাও আকর্ষণ করবে। এই যে আমরা দেখতেছি যে মৌলিক কণিকাগুলো পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে, মৌলিক কণিকাগুলো পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে তাদেরকেই বলে তড়িৎচুম্বক বল। মৌলিক কণিকা বলতে ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন প্রোটন এরা পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে, এদের পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে এরাই হচ্ছে তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বক বল অনেক শক্তিশালী একটা বল, মানে দুটো ইলেকট্রনকে যদি কাছাকাছি নিয়ে আসো তাহলে বিশাল জোরে ধাক্কা দিবে। দুটো প্রোটনকে যদি কাছাকাছি নিয়ে আসো তাহলে বিশাল জোরে ধাক্কা দিবে, জোরে ধাক্কা দিবে, খুবই শক্তিশালী বল। আর যদি আমরা বিপরীত ধর্মী দুটো চার্জকে নিয়ে আসি, খুবই জোরে আকর্ষণ করে কাছে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, এটা কতটা শক্তিশালী বল আমরা যদি তুলনা করি মহাকর্ষ বলের সাথে, মহাকর্ষ বলকে এক ধরলাম, এটা এক, তাহলে তড়িৎ চুম্বকীয় বল হবে, যে এখানে বলে দিছে, এটা হলো 10⁻36। মানে মহাকর্ষ যদি এক হয় তাহলে তড়িৎ চুম্বকীয় বল হয়ে যাবে 10⁻36। এত বেশি বড়, এত বেশি বড়, একের পরে 36টা শূন্য। এটাকে যদি আমরা ট্রিলিয়ন দিয়ে প্রকাশ করি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে হলো 10⁻12, তাহলে 10⁻12 ইন্টু 10⁻12 ইন্টু 10⁻12। ওকে, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এবার দুর্বল নিউক্লিয় বল, উইক ফোর্স, উইক ফোর্স না বলে উইক নিউক্লিয়ার ফোর্স আমরা বলি। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এমন একটা বল, মনে করো তোমরা কি তেজস্ক্রিয়তা সম্পর্কে পরিচিত? তেজস্ক্রিয়তা এই শব্দটার সাথে পরিচিত? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। তেজস্ক্রিয়তা মানে কেউ বলতে পারবো আমাকে? স্যার, পরমাণুর ভিতরে নিউট্রন প্রোটন ভেঙে এক ধরনের তেজস্ক্রিয় বল বের হয়, আচ্ছা, যা আমাদের মাদাম কুরি আবিষ্কার করেছেন। আচ্ছা, আমাদের পরমাণুর যে নিউক্লিয়াস, আমি শুধু নিউক্লিয়াস রাখতেছি, এই নিউক্লিয়াস অনেক সময় ভেঙে যায়। নিউক্লিয়াসে আসে কি, নিউট্রন আর প্রোটন, তাই না? এটা অনেক সময় ভেঙে যায়, এই অংশটুকু মনে করো ভেঙে গেল, তারপরে এটা ভেঙে গেলে আর থাকতে পারে না ওইখানে, ভেঙে গেলে আর ওইখানে থাকতে পারে না। যখনই ভেঙে যায় তখনই পরমাণু থেকে বের করে দেয় ওকে। এটা বের হয়ে হচ্ছে মনে করো ইলেকট্রন বের হয়ে আসে ভেতর থেকে, ইলেকট্রন বের হয়ে আসতে পারে, প্রোটন বের হয়ে আসতে পারে, আবার আলফা কণা বের হয়ে আসতে পারে। নিউট্রন। সাধারণত ইলেকট্রন আর আলফা কণায় বের হয়ে আসে, প্রোটনও বের হয়ে আসে না। ভাঙলে একটু অন্যরকম চেঞ্জ, ভাঙলে একটু চেঞ্জ হয় আর কি। ভেতরে নিউট্রন প্রোটন আছে, কিন্তু ভাঙলে চেঞ্জ হয়ে আলফা অথবা ইলেকট্রন হয়। ঠিক আছে, এটুকু মনে রাখো। ইলেকট্রনকে আমরা বলি হচ্ছে বেটা রশ্মি, ইলেকট্রনকে আমরা বলি বেটা রশ্মি। মানে বেটা রশ্মি মানে হচ্ছে
ইলেকট্রন, এটা মনে রাখবা। আর আলফা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম হিলিয়াম, তাই না? ওই হিলিয়ামের যে নিউক্লিয়াস সেটাকে বলে, হিলিয়ামের নিউক্লিয়াস মানে কি, দুইটা ইলেকট্রন বাদ যেতে হবে, তাহলে থাকবে হচ্ছে এরকম দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, এটাকে বলে আলফা। তাহলে আলফা কি? আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস বলতে ইলেকট্রন দুইটা যদি আয়নিত করে ফেলি, হিলিয়ামকে যদি একদম আয়নিত করে ফেলি, দুইটা ইলেকট্রন নিয়ে নেই, তাহলে যে অবস্থাটা, মানে শুধু নিউক্লিয়াস, এটাকে বলে আলফা। ওকে, এই যে ঘটনাগুলো ঘটতেছে পরমাণুর ভেতর থেকে, পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, এটা একটা বলের কারণে ঘটে। এটা একটা বলের কারণে ঘটে, যেই কারণে এই যে তেজস্ক্রিয়তা দেখা দেয়। তেজস্ক্রিয়তা কিন্তু একা একা ঘটে, কিন্তু তুমি ঘটাতে পারবে না, বুঝছো? এই ঘটনাটা একা একা ঘটে। যেই কারণে তেজস্ক্রিয়তাটা ঘটে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞাটা আমরা শিখি, সংজ্ঞাটা আমরা লিখে ফেলি। যে বলের কারণে, লিখে ফেলবা, যে বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায়, যে বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায়, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। তাহলে যে বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এখন মহাকর্ষ বল আর আমাদের তড়িৎচুম্বকীয় বল, এটা যে কোনো দূরত্বে কাজ করে। আগে যে দুটো বলের কথা বলছি না, মনে করো একটা ইলেকট্রন পৃথিবীতে রাখছো, আরেকটা ইলেকট্রন চাঁদে রাখছো বা সূর্যে রাখছো, তারপরেও এদের মধ্যে কিছুটা আকর্ষণ বা বিকর্ষণ, আচ্ছা দুইটা ইলেকট্রন, তাহলে বিকর্ষণ বল কিছুটা হলেও কাজ করবে, খুবই অল্প। কিন্তু আমাদের দুর্বল নিউক্লিয় বল যে কোনো দূরত্বে কাজ করে না, যে কোনো দূরত্বে কাজ করে না। মহাকর্ষ বলের ক্ষেত্রে, মহাকর্ষ যে বলটা, এটা যে কোনো দূরত্বের কাজ করে, যে কোনো দূরত্বে কাজ করে, যত দূরে হোক না কেন। স্টারের সাথে তোমার আকর্ষণ কাজ করতেছে, যত দূরে স্টার থাকুক তোমার সাথে, তোমাকে আকর্ষণ করতেছে, পৃথিবীকে আকর্ষণ করতেছে, পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করতেছে। একইভাবে স্টারের মধ্যে যে একটা ইলেকট্রন আছে আর তোমার এখানে যে একটা ইলেকট্রন আছে সেটাও আকর্ষণ করে। তার মানে যে কোনো দূরত্বে তড়িৎচুম্বকীয় বল কাজ করে, কিন্তু দুর্বল নিউক্লিয় বল যে কোনো দূরত্বে কাজ করে না, এটা খুব অল্প দূরত্বে কাজ করে। আমাদের সংখ্যাটা মুখস্থ করতে হবে, জিজ্ঞাসা করবো কিছুক্ষণ পরে। খুবই অল্প দূরত্বে কাজ করে, এটা সবচেয়ে অল্প দূরত্বে কাজ করে। এটা হচ্ছে 10⁻⁻18, 10⁻⁻18, মানে 1 মিটারের কত ভাগের 1 ভাগ, 1-এর পরে 18টা শূন্য দিলে যত সংখ্যা এত ভাগের 1 ভাগ। তাহলে খুবই অল্প দূরত্বে কাজ করে হচ্ছে নিউক্লিয় উইক ফোর্স বা নিউক্লিয় দুর্বল বল। ঠিক আছে, ওকে। এবার সবচেয়ে শক্তিশালী যে বলটা, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা কতটা শক্তিশালী আমরা যে আগে পড়েছিলাম, তড়িৎচুম্বকীয় বল, এটা হচ্ছে 10⁻36 মহাকর্ষের তুলনায় এত গুণ বড়। আচ্ছা, দুর্বল বলটা হচ্ছে 10⁻25 মহাকর্ষের তুলনায় এত গুণ বড়। আর আমাদের সবল নিউক্লিয় বল 10⁻38, তোমাদের বইতে 10⁻38 বলছে, কিন্তু আসলে আরেকটু বড়, 41। তোমরা এটাই বলবা, যেহেতু তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটাই সঠিক, তোমাদের জন্য সেটাই সঠিক। মহাকর্ষ বল এর তুলনায় সবল নিউক্লিয় বল 10⁻38 গুণ বড়। আমরা এটা প্রমাণ করে দেখব। ঠিক আছে, মহাকর্ষ আর সবল নিউক্লিয় বল, না, মহাকর্ষ আর তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল প্রমাণ করা কঠিন। তড়িৎচুম্বকীয় বল নিয়ে আমাদের আলোচনা আছে, মহাকর্ষ বল নিয়ে অনেক আলোচনা আছে। এটা প্রমাণ করা খুবই সহজ, এই দুটো প্রমাণ করা খুবই সহজ, এটা আমরা করে দেখব। আর দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল প্রমাণ করা কঠিন, এটা আমরা দেখবো না। ওকে, তাহলে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল। এই বলটা আসলে কি কাজ করে? এই বলটা কাজ করে, আমরা জানি যে দুইটা প্রোটন পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, তাই না? কিন্তু নিউক্লিয়াসের মধ্যে দুইটা প্রোটন কি খুবই কাছাকাছি রয়েছে না? খুবই কাছাকাছি রয়েছে, এবং কি বিকর্ষণের পরিমাণটাও কিন্তু বিশাল ছিল, 10⁻36।
মহাকর্ষের তুলনায় এত গুণ শক্তি দিয়ে বিকর্ষণ করে, তারপরেও নিউক্লিয়াসের মধ্যে দুইটা প্রোটন পাশাপাশি রইলো কিভাবে? নিউক্লিয়াসের মধ্যে দুটো প্রোটন পাশাপাশি থাকার কথা না। তুমি যদি দুটো প্রোটনকে এরকম কাছাকাছি আনতে চাও, তোমার হাত ছিঁড়ে ফিরে চলে যাবে, তারপরেও কাছে আসতে চাইবে না। কিন্তু যদি খুব ছোট্ট একটা দূরত্বের মধ্যে, খুব অল্প দূরত্বের মধ্যে কোনো এই মৌলিক কণিকা এরকম কাছে আনতে পারো, দুটো প্রোটনকে কাছে আনতে পারো, তাহলে তারা আকর্ষণ শুরু করবে। সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এর কাজ। তাহলে সবল নিউক্লিয় বলের সংজ্ঞাটা কি? নিউক্লিয়াস অবশ্যই পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সমূহ যে বলের কারণে আবদ্ধ থাকে, তাকে সবল নিউক্লিয়াস বল বলে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটা বল কাজ করতেছে, শুধু নিউক্লিয়াসের মধ্যে, আর বাইরে কাজ করে না। নিউক্লিয়াসের মধ্যে যে বলের কারণে প্রোটন সমূহ আবদ্ধ থাকে, থাকার কথা না, বিকর্ষণ করার কথা প্রচন্ড জোরে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সমূহ যে বলের কারণে আবদ্ধ থাকে তাকে সবল নিউক্লিয় বল বলে। এটারও পাল্লা বা রেঞ্জ খুব অল্প দূরত্বে কাজ করে, 10⁻⁻15 মিটার। এর বাইরে আর কাজ করে না, সবল নিউক্লিয় বল কাজ করে না। এর বাইরে বলতে মানে একটা প্রোটন থেকে আরেকটা প্রোটনের দূরত্ব এর বাইরে চলে গেলে আর সবল নিউক্লিয় বলটা কাজ করবে না, আকর্ষণ করবে না, তখন আবার বিকর্ষণ শুরু হবে। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা এই যে 4টা বল পড়লাম, এই 4টা বল কি কি পড়লাম একটু লিস্ট করি। সংজ্ঞাগুলো জিজ্ঞাসা করব আর লিস্টটা তোমাদের সহায়তা করব। আমরা লিস্ট করতে চাই, তাহলে একটা পেজ দরকার। পেজটা পেয়ে গেছি আমরা, তোমাদের সামনে পেজটা থাকা দরকার। এবার চলো আমরা একটা টেবিল করে ফেলি, দেখি তো টেবিল পারি কিনা। 1 2 3, আচ্ছা 1 2 3, নিচে আরেকটা করে দিই, তাহলে বেশি ছোট হয়ে গেল তো। আচ্ছা আমি একটু মুছে দেই, উপরে করি, উপরে একটু জায়গা কম রাখি। 1 2 3 4, ওকে। দেখো আমরা একটা লিস্ট করার চেষ্টা করতেছি, দেখি কতটুকু পারি। আগে যে ইনফরমেশন গুলো পড়ছিলাম মৌলিক বলের, এগুলো এখানে লিখবো আমরা। ওকে, প্রথমে আমরা নামগুলো লিখি। নাম হচ্ছে মহাকর্ষ, তারপরে কি ছিল? তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল। আমি ইংরেজিতে লিখছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সুবিধা হচ্ছে আমার। তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তাহলে দুর্বল ইংরেজি হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। তোমরা বাংলাতে লেখো বড় করে। তারপর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয় বল। হ্যাঁ, ওকে। প্রথমে নাম লিখলাম, তারপরে লিখলাম তুলনা। আমাদের তুলনাহীন আছে। মহাকর্ষকে যদি আমরা 1 ধরি, তাহলে তড়িৎচুম্বকীয় বল কত হবে? 36। 36।
তারপরে আমাদের দুর্বল নিউক্লিয় বল কত হবে? 25 25। আর সবল নিউক্লিয় বল কত হবে? 38 38। এবার হচ্ছে তুলনার পরে আমরা পাল্লাতে যাই। পাল্লা মানে কত দূর পর্যন্ত কাজ করে, হ্যাঁ? পাল্লা মানে রেঞ্জ, কত দূর পর্যন্ত কাজ করে। মহাকর্ষের ক্ষেত্রে পাল্লা হচ্ছে অসীম, অসীম পর্যন্ত কাজ করবে। তড়িৎ চুম্বকীয় বলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম অসীম, যে দুটো সহজ ওই দুটো আমি লিখলাম। এবার দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল তোমরা বলবা। 10 টু দি পাওয়ার মাইনাস -18 18 মিটার। আর সবল নিউক্লিয় বল 10 টু দি পাওয়ার মাইনাস 15 15 মিটার। ওকে, এবার হচ্ছে পালা লেখা। এবার হচ্ছে পাল্লা না, পাল্লা। আচ্ছা, আমি ল একটা লিখছি, ল ল দুইটা হবে, হ্যাঁ? পাল্লা মানে রেঞ্জ, কত দূর পর্যন্ত কাজ করে। ওকে, এবার মহাকর্ষ বলের প্রকৃতি কি? আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী বলো তো? আকর্ষণ, আকর্ষণ আকর্ষণ ধর্মী। ধর্মী। হ্যাঁ, সব সময় আকর্ষণ ধর্মী, সব সময় আকর্ষণ ধর্মী। আর তড়িৎ চুম্বকীয় বল কি হতে পারে? যদি সমধর্মী চার্জ হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে, আর যদি বিপরীত ধর্মী চার্জ হয়, আচ্ছা, সমধর্মী বিকর্ষণ আর বিপরীত ধর্মী আকর্ষণ, তাহলে আকর্ষণও হইতে পারে, বিকর্ষণও হইতে পারে। ওকে, আর দুর্বল নিউক্লিয় বল কি হবে এটা বলতে হবে। দুর্বল নিউক্লিয় বল কি আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? আকর্ষণ ধর্মী। না, দুর্বল নিউক্লিয় বলের কারণে ভেঙে যায়। ভেঙে যাচ্ছে মানে কি? দূরে সরাই দিচ্ছে। দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয়? নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে মানে কি? ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ধাক্কা মানে হচ্ছে বিকর্ষণ, মনে থাকবে। জি স্যার। দুর্বল নিউক্লিয় বল সবসময় বিকর্ষণ ধর্মী। ওকে, বিকর্ষণ। আর সবল নিউক্লিয় বল অবশ্যই আকর্ষণ ধর্মী, তা না হলে, হ্যাঁ, আকর্ষণ না হলে থাকতো না। এবার দেখো, একটা দুই রকম আছে, আকর্ষণ বিকর্ষণ, আরেকটা হচ্ছে শুধু বিকর্ষণ। এটা একটু ডিফারেন্ট, একটু মনে রাখো, হ্যাঁ? তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ দুইটাই হতে পারে, আর দুর্বল নিউক্লিয় বলের কারণে সে দুর্বল আর ধাক্কা দিয়ে বের করে দেয়, বিকর্ষণ ধর্মী, হ্যাঁ? ওকে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে উদাহরণ। মহাকর্ষ বলের কারণে, মহাকর্ষ বল কোথায় কাজ করতেছে আমরা জানবো কিভাবে? মহাকর্ষ বলের কারণে উদাহরণ বা কাজ বা প্রয়োগ, প্রয়োগ বলতে পারি। মহাকর্ষ বলের কারণে আমাদের সৌরজগৎ গঠিত হয়েছে, সৌর জগৎ গঠিত হয়েছে। যদি মহাকর্ষ বল না থাকতো তাহলে পৃথিবী ঘুরলে ছিটকে চলে যেত। আমরা কোনো একটা বস্তুকে যদি হাতে নিয়ে ঘুরাইতে থাকি, একটা সুতায় বেঁধে কোনো একটা বস্তুকে যদি হাতে নিয়ে ঘুরাইতে থাকি, হাত থেকে যদি সুতাটা ছেড়ে দেই তাহলে কি হয়? দূরে গিয়ে পড়ে। এরকম মহাকর্ষ বল না থাকলে এই পৃথিবী যে ঘুরতেছে এ ছিটকে পড়ে যেত, অনেক দূরে চলে যেত। সৌরজগৎ স্থির রয়েছে বা সৌরজগৎ জগতের মতোই রয়েছে মহাকর্ষ বলের কারণে, মনে রাখবে, হ্যাঁ? মহাকর্ষ বলের প্রভাবে সৌরজগৎ ক্রিয়া করতেছে, কাজ করতেছে। ওকে, তড়িৎ চুম্বকীয় বলের কারণে আমাদের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে। যদি তড়িৎ চুম্বকীয় বল না থাকতো তাহলে, আকর্ষণ বল না থাকলে ইলেকট্রনটাও ছুটে চলে যেত। তাহলে পরমাণুর গঠন, পরমাণুর গঠন, তো পরমাণু গঠিত হয়েছে কিভাবে? আমাদের এই যে ইলেকট্রন কেন্দ্রে, যে পরমাণুর কেন্দ্রে ইলেকট্রন আছে, চারপাশে প্রোটন আছে, চারপাশে ইলেকট্রন আছে। ইলেকট্রন যখন ঘুরতেছে, ইলেকট্রনকে যদি টেনে না ধরে রাখতো প্রোটন, তাহলে কিন্তু ইলেকট্রন ছুটে চলে যেত, সৌরজগতের মতো ঘটনা ঘটতো। তার মানে পরমাণু গঠনের জন্য দায়ী হচ্ছে আমার তড়িৎ চুম্বকীয় বল। এবার হচ্ছে বিকর্ষণ। বিকর্ষণের কারণে কি হচ্ছে? এখানে তেজস্ক্রিয়তা, এর কারণে আমরা তেজস্ক্রিয়তা পাচ্ছি।
তেজস্ক্রিয়তা অনেক সময় দরকার আমাদের, ওই যে ক্যান্সার ট্যান্সার হয়ে গেলে তখন তেজস্ক্রিয় চিকিৎসাটা করা হয়। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে আমাদের নিউক্লিয়াস গঠিত হয়েছে। নিউক্লিয়াসের গঠন, যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স না থাকতো, সবল নিউক্লিয় বল না থাকতো, নিউক্লিয়াস গঠিত হইতো না, বিকর্ষণ করে দূরে ঠেলে দিত, বিকর্ষণ করে দূরে ঠেলে দিত। ওকে, আমি এখন নাম ধরে ধরে এই লিস্টটা জিজ্ঞাসা করব। লিস্টটাকে হাইড করতেছি না, তারপরেও কেউ ভুল করলে তাহলে কিন্তু আমি বকা দিব। 1 মিনিট পরো, 1 মিনিট পরো সবাইকে নাম ধরে জিজ্ঞাসা করব। আর এটা রেকর্ড রাখতেছি আমি। আমি সাধারণত রোল কল রেকর্ড রাখি না, নাম ধরে জিজ্ঞাসা করা মানে আজকে রোল কল করতেছি তোমাদের, আর এটা রেকর্ড রাখতেছি। ওকে, আমার মনে হয় 1 মিনিট হয়ে গেছে। এবার আমি নাম ধরে জিজ্ঞাসা করব। নুসরাত, নুসরাত আছো? নুসরাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুসরাত বলো তো যে দুর্বল নিউক্লিয় বল এর কারণে কি ঘটে? স্যার তেজস্ক্রিয়তা ঘটে, বিকর্ষণ হয়। ওকে, ভেরি গুড। অথই, হ্যাঁ স্যার। আচ্ছা তুমি বলো যে পরমাণুর গঠন আর নিউক্লিয়াসের গঠন কোনটা কোন কারণে হয়? পরমাণুর গঠন দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়, আর নিউক্লিয়াসের গঠন সবল নিউক্লিয় বলের কারণে হয়। আবার চিন্তা করো, দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, পরমাণু গঠন হচ্ছে না, ভেঙে যাচ্ছে। আরেকটু সময় নাও, সমস্যা নাই। পরমাণুর গঠন হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের কারণে হয়। হ্যাঁ, ওকে, দ্রুত অ্যান্সার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে দিবা, আমি আছি, সমস্যা নাই। সময় শেষ হয়ে গেলে শেষ, আমি কি করবো। আচ্ছা, আসমা, আসমা ইউসুফ, আসমা হয়ে গেছে। আয়েশা, জি স্যার, আসসালামু হয়ে গেছে। আলাইকুম। আয়েশা, কে এটা, আসমা না আয়েশা? মাইশা। ও আচ্ছা, আয়েশা তুমি বলো তো আমাদের সবচাইতে শক্তিশালী বল কোনটা? 4 ধরনের মৌলিক বলের মধ্যে সবচাইতে শক্তিশালী কোনটা? সরি স্যার, পারবো না। আচ্ছা, ফারিয়া, ফারিয়া জি স্যার। বলো সবচাইতে দুর্বল বল কোনটা 4টা বলের মধ্যে? মহাকর্ষ বল। ওকে, আয়েশা, আয়েশা তারান্নুম, জি স্যার। জি ওকে, স্যার। তুমি বলো তো দুর্বল নিউক্লিয় বলের কারণে কি ঘটে? স্যার পারতেছি না। কেন পারতেছ না? আচ্ছা, ওকে, আমি বলি। ফাতেমা আক্তার। আচ্ছা, আমি সবাইকে আজকে একটু পড়া ধরি, হ্যাঁ? ফাতেমা আক্তার, সবার রেসপন্সটা একটু নেই। ফাতেমা আক্তার, জি স্যার। ফাতেমা আক্তার, দুর্বল নিউক্লিয় বলের কারণে কি ঘটে? স্যার তেজস্ক্রিয়তা। নিউক্লিয়াস ভেঙে যায়, নিউক্লিয়াস ভেঙে হ্যাঁ। যায়, এজন্য তেজস্ক্রিয়তা। ওকে, ওকে, মাহিয়া, মাহিয়া মিম, মাহিয়া মিম তুমি বলো তো আকর্ষণ, শুধুমাত্র আকর্ষণধর্মী বল কোনগুলা? মহাকর্ষ বল আর সবল নিউক্লিয় বল। ওকে, ভেরি গুড। নুসরাত জাহান পুষ্পিতা,
নুসরাত জাহান পুষ্পিতা, আচ্ছা। রাফিয়া চৌধুরী, রাফিয়া চৌধুরী, রাফিয়া কথা বলো। ওকে, শোনা যাচ্ছে না তোমার কথা। নাদিয়া নূর, নাদিয়া নূর, রাফিয়া তোমার কথা শুনতে পাচ্ছি না, থাক। নাদিয়া নূর, কি ব্যাপার, অনেকের কথা তো শোনা যায় না। হুমায়রা, হুমায়রা, হুমায়রা রোল 3, লামিয়া রোল 45। জি স্যার। লামিয়া তুমি বলো তো একটা বিকর্ষণধর্মী, শুধুমাত্র বিকর্ষণধর্মী একটা বলের নাম বলো। স্যার দুর্বল নিউক্লিয়ার বল, বল। নিউক্লিয় বল। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পড়া ধরি না এরকম একজন, স্যার আমাকে ধরেন নাই। কে এটা? তুলনায় না, ও আচ্ছা, তুমি কোথায় হারিয়ে গেছো, আমি তো খুঁজে পাচ্ছি না তোমাকে। তুলনায় না, তুমি বলো তো যে আমাদের দুই ধরনের বলই কাজ করে আর কি, আকর্ষণ বিকর্ষণ দুই ধরনের বলই কাজ করে, এটা কোথায়? তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, আর এই অসীম পর্যন্ত কাজ করে দুইটা বলে, আর ছোট ছোট জায়গা জুড়ে দুইটা বল কাজ করে, কোন দুইটাতে কোন ধরনের বলো তো? মানে অসীম কাজ করে কোনটা, আর ছোট ছোট জায়গায় কাজ করে কোনটা? তাই মহাকর্ষ বল এবং তড়িৎ চুম্বকীয় বলে অসীম কাজ করে, এবং সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলে শুধুমাত্র কম দূরত্বে কাজ করে। আচ্ছা, কম দূরত্ব গুলো বলতে পারবা? জি স্যার। বলো। দুর্বল নিউক্লিয় বলে করে হচ্ছে 10⁻⁻18 মিটার, এবং সবল নিউক্লিয় বলে 10⁻⁻15 মিটার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। উম্মে রাফিয়া, উম্মে জি রাফিয়া, স্যার। আচ্ছা তুমি বলো তো দুর্বল নিউক্লিয় বল কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10⁻18 মানে ও, -18। হ্যাঁ এটাই, 10 ইনভার্স বললেই হবে। ওকে, থ্যাংক ইউ। তাসনিম জাহান, তাসনিম জাহান, টাইম শেষ হয়ে গেল।